হাসিনার সরকার বাংলাদেশের মানুষ দেখেছেন তা তো নয়, সেখানে বিএনপির সরকারও ছিল, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন, অন্যান্য সরকারও ছিল, তখনও তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাহলে এই যে বিএনপি, তারাই বা এখন এই হাত মেলাচ্ছেন কি করে এই পরিস্থিতির সঙ্গে? দেখুন, এখানে ক্ষমতার একটি বিষয় আছে, ক্ষমতার একটি লোভ আছে, প্রত্যেক দলেরই আছে। প্রত্যেক দলেরই সেটা থাকে, রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করার জন্য মানুষ রাজনীতি করে। তো মানুষ গণমানুষের জন্য বলা হয় যে আসলে গণমানুষের উন্নয়ন বা গণমানুষকে বেশি করে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আরোহণ করতে চায়। কিন্তু ক্ষমতায় টিকে থাকা 17 বছরের উপরে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে, সেই জায়গাটি থেকে তারা এখন চাইবেই রাষ্ট্র ক্ষমতা আহরণ করা। কিন্তু দেশে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে যদি এদেরকে, এই সরকারকে আপনি সুযোগ দেন, সময় দেন, তাহলে দেশটি থাকবে না। সেই দেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ে বিএনপির কি লাভ হবে আমার বোধগম্য নয়। তবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব সেই জায়গাটি তৈরি করে, নির্বাচনের পরিবেশ তৈরি এবং নির্বাচনের জন্য তাগাদা যেটা দিয়ে। এখন এই মুহূর্তে বহুদূর, মানে পদ্মা নদীর পারে এখন দেখা যাচ্ছে না যে কবে হবে দেখুন, নির্বাচন। এটাই আপনারা আমার প্রশ্ন। কতদিন ধরে এইভাবে আত্মগোপন করে রয়েছেন? কতজন সাংবাদিক এইভাবে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন? দেখুন, আমি 6 আগস্ট 5ই আগস্ট রাত থেকেই আমি বাড়ি ছাড়া। কারণ আমার অফিসটিতে হামলা হয়েছে 5ই আগস্ট রাতেই। আমার অফিসে লুটপাট করা হয়েছে। আমার বাড়িতে হামলা চালানো হয়েছিল, ঢাকার বাড়িতে, যেখানে তারা ভিতরে ঢুকতে পারেনি বলে কোনো রকম সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু আমার গাড়িটির উপরে হামলা হয়েছে। আমাকে থ্রেট করা হয়েছে ইমেলে, ফোনে, হোয়াটসঅ্যাপে, ইভেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্লগে আমাকে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার করা হয়েছে। ইভেন আমার ওয়াইফ একটি কলেজে চাকরি করতেন, তাকে সেখান থেকে জোরপূর্বক রিজাইন করানো হয়েছে। তো এই পরিস্থিতিগুলোর কারণ খুঁজে আমি দুটো জিনিস পেয়েছি। একটি হচ্ছে আমি প্রো ইন্ডিয়ান এবং আমি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে চাকরি করি বা করেছি দীর্ঘদিন, এটি একটি কারণ। আর একটি কারণ যে আমি আওয়ামী লীগ সমর্থক, অর্থাৎ আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এর বাইরে আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। আমি কখনো কারো বিরুদ্ধে কোনো রকম ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কাজ করিনি। তার কারণে আমার বিরুদ্ধে মামলা হতে পারে বা আমার উপরে হামলা হতে পারে, এই ধরনের বিষয় আমার সামনে আসেনি। কিন্তু দেখুন, আমাকে আহ, বলা হচ্ছে যে বাংলাদেশের ইন্ডিয়ান মিডিয়া ইনসাইডার, তারা তাদের ভাষায় বলছে। তো এটা তো, আমি একটা গণমাধ্যমে চাকরি করি, সেই গণমাধ্যমে আমি সংবাদ পরিবেশন করেছি, এটা তো আমার দোষের কিছু না। আমাকে লস্কর-ই এটা তৈয়বা সাংবাদিকদের পাকিস্তান, কাজ, আসল দেখুন, সত্যটা তুলে ধরা। রাইট, লস্কর-ই তৈয়বা থেকে আমাকে ইমেল করা হয়েছে। আমি এখন শো করতে পারতাম, কিন্তু আমার এই ফোনটাতে, সেই যে ফোনটাতে আপনার সাথে সংযুক্ত হয়েছি, এই ফোনটাতে রয়েছে। তো এখন আমাকে লস্কর-ই তৈয়বা থেকে কেন ইমেল করা হয়েছে? কারণ আমি 2015 সালে তাদের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যে বাংলাদেশে লস্কর-ই তৈয়বার জঙ্গিরা চেষ্টা করছে বাংলাদেশে অবস্থান নিয়ে ভারতে ঢুকার, এবং তারা এখানে প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলছে। এটা কিন্তু আমার কথা ছিল না। তখন বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের পুলিশ, তারা ইনভেস্টিগেশন করে এই তথ্যগুলো প্রকাশ করেছিলেন। সেই নিউজটাও আমাকে পাঠানো হয়েছে লস্কর-ই তৈয়বার যে মেইল থেকে। এবং আমি ফাইন্ড আউট করেছি প্রযুক্তির মাধ্যমে যে এই মেইলটি আমাকে করাচি থেকে করা হয়েছে। তাহলে দেখুন পরিস্থিতিটা কোন পর্যন্ত পৌঁছে গেছে, আমরা কোথায় বসবাস করছি। অত্যন্ত ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে বলা যেতে পারে। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এবং সাংবাদিকরাও আক্রমণের একেবারে নজিরে রয়েছেন এবং দেখুন, সাংবাদিকদের আমি কণ্ঠরোধ আমি করার আপনাকে চেষ্টা করা হচ্ছে। আমি ইন্দ্রাণী আপনাকে একটা জিনিস বলি। হুম। আপনি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সাংবাদিককে ফোন করুন যে ভাই, বাংলাদেশে এখন যা হচ্ছে তা হুম। নিয়েই তুমি সত্যটা আমাকে বলো। হুম। দেখুন, যদি একজন সাংবাদিক খুঁজে পান, কেউই বলবে না আপনাকে। প্রাণের আর ভয়ে। বাংলাদেশের, হ্যাঁ, অবশ্যই, মানে এটা সরকারি প্রেস নোট জারি করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফোন করে যে তুমি এই কাজটি করবা না। আর ইন্ডিয়ান মিডিয়ার ব্যাপারে তো ভয়াবহ রকমের আপনার রেস্ট্রিকশন। ইন্ডিয়ান মিডিয়ায় কেউ কথা বলছে না, বলবে না। এই সংগঠন যারা চালাচ্ছে এই 19 সরকারকে পাপেটে পরিণত করেছে কার্যত, এই দলে কারা কারা রয়েছেন? তারা কি সবাই হাসিনা বিরোধী শুধুমাত্র, নাকি হিন্দু বিরোধী, নাকি ভারত বিরোধী? দেখুন, বাংলাদেশে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন আছেন এবং যারা তাদের এই রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, এদের মধ্যে কেউ প্রো ইন্ডিয়া বা প্রো হিন্দু নেই।
প্রো হাসিনা তো প্রশ্নই আসে না। হাসিনার বিরুদ্ধে কনস্পিরেসি করেই তো তারা ক্ষমতায় এসেছে। সুতরাং এই সরকার তিনটে দিক লক্ষ্য করবেন বাংলাদেশের এই, মানে আপনি একটু লক্ষ্য করলেই পেয়ে যাবেন যে বাংলাদেশের তিনটা দিক এই সরকার এখন আহ দেখছেন। একটা হচ্ছে যে প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত, তাদেরকে সর্বপ্রকার সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। তাদের মাথায় হাত রেখে মূলত বাংলাদেশের জঙ্গি তৎপরতাকে তারা কায়েম করছে। এই জঙ্গি জঙ্গি দলে তৎপর কারা রয়েছেন যারা আপনি যেটা বলছেন যে কায়েম দেখুন, করছে আমি ওইভাবে নাম বলা যাবে না, কিন্তু আপনি দেখুন বাংলাদেশের যেসব সময়, যেমন হেফাজতে ইসলাম হুম। তারা আছে, যেমন আহ এই যে হিজবুত তাহেরি, এখন লস্কর ই তৈবা, হিন্দুল জিহাদ, বিভিন্ন অর্গানাইজেশন যারা আওয়ামী লীগের আমলে গত 15 বছর রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল, তারা এই মুহূর্তে আহ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় এবং তারা জেল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে এখন নিজেদেরকে ডমিনেট করছে। তারা বিভিন্ন জায়গায় তাদের যে চেতনা আদর্শ প্রচার করছে, তাদের মতের বিরুদ্ধে গেলেই তাদের উপরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? আমরা যেটা দেখলাম যে আগস্ট মাসে হাসিনা চলে এলেন, তারপরে মোহাম্মদ ইউনূসকে বসানো হলো এবং তিনি বললেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সংবিধান মেনে একটা স্থায়ী সরকার গঠন করা হবে। সেই সব দেখুন বিষয় তো এখন উঠছেই না। আর কতদিন এইভাবে? বাংলাদেশের মানুষ কি চাইছেন? দেখুন একটি জিনিস শুরু থেকেই দেখেন, এই সরকারের মধ্যে একটা আহ মানে কি বলে যে সমন্বয়হীনতা আপনি খেয়াল করবেন। হুম। একজন উপদেষ্টা সরকারের আহ, থেকে উনি ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি এখনো আছেন উপদেষ্টা পরিষদে, যদিও উনি বলেছিলেন যে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলো যে অস্ত্র দিয়ে ঘটানো হয়েছে, এই অস্ত্র বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করেন না। যে বুলেটে ছাত্র জনতা নিহত হয়েছে, পুলিশের উপর হামলা হয়েছে, এই বুলেট যে অস্ত্র দিয়ে বের হয়েছে, ওই অস্ত্র বাংলাদেশে বৈধভাবে আসে না। তাহলে এই অস্ত্র কারা আনলো? এই প্রশ্নটি উনি করেছিলেন, যে কারণে উনাকে উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি থেকে সরিয়ে একটি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। এরপরে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে আহ 1.5 বছরের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে। এরপরের প্রধান উপদেষ্টা সেটি থেকে সরে গিয়ে তার কার্যালয় থেকে বলা হলো যেটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত অভিমত, নির্বাচন কবে হবে সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। এরপরে আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও একই কথা বললেন যে 2025 সালের মাঝামাঝি সময় নির্বাচনের আয়োজন করা যেতে পারে। ওনারা বললেন যে এটা আসিফ নজরুলের ব্যক্তিগত মতামত। তার মানে দেখুন, আবার যারা এই আন্দোলনের স্টক হোল্ডার, প্রধান স্টক হোল্ডার বলা হয় ছাত্র জনতা, সেই